তৃতীয় ধাপে সারা দেশে ৮৭টি উপজেলা পরিষদে আজ ভোট গ্রহণ হয়েছে। ভোট গ্রহণ শেষে এখন চলছে ভোট গণনা। এরপরে আসলে আগের নির্বাচনগুলোতে আমরা যে অবস্থা দেখেছি, তৃতীয় ধাপে এসেও আসলে আমরা খুব একটা পরিস্থিতি অন্যরকম হতে দেখলাম না। অর্থাৎ এবারের নির্বাচনে আমরা দেখেছি ভোটার উপস্থিতি খুবই কম। অর্থাৎ নির্বাচন কমিশন থেকে যেটিকে সবচেয়ে বড় চ্যালেঞ্জ মনে করা হচ্ছিল ভোটারের উপস্থিতি, সেই চ্যালেঞ্জের আবারও মোকাবেলা করতে হয়েছে নির্বাচন কমিশনকে। প্রাথমিক হিসেবে দেখা গেছে দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়ার হার ২০%-এরও নিচে, কোথাও ১৬%, কোথাও ১৭%, কোথাও বা ২০%। অর্থাৎ কি হতে যাচ্ছে আসলে, সামনে নির্বাচনের প্রতি মানুষের অনাস্থা সৃষ্টি হয়েছে কিনা, কিংবা এত বড় চ্যালেঞ্জ, ভোটার উপস্থিতির বড় চ্যালেঞ্জ নিয়ে তৃতীয় দফায় যে ভোট হয়েছে, সেই সব কিছু নিয়ে আজকে আমরা আলোচনা করতে চাই। ভিশন স্মার্ট টিভি নিবেদিত দেশ সন্ধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তাসনুভা তন্নি। দর্শক, আজকের এই আলোচনায় আমার সাথে দুজন বিশেষ অতিথি আছেন। আমাদের সাথে আছেন ইলিয়াস খান, সিনিয়র সাংবাদিক, এবং আছেন এ.কে.এম. আজম খান, আওয়ামী লীগ নেতা। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। এ.কে.এম. আজম খান, আপনাকে দিয়ে শুরু করতে চাই। ভোটার উপস্থিতি উপজেলা নির্বাচন একটি বড় চ্যালেঞ্জ বলে আমরা বারবার বলছিলাম। নির্বাচন কমিশন বারবার এটি স্বীকারও করেছে, আসলে ভোটার উপস্থিতি তাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এর আগের দুটো নির্বাচনে আমরা দেখেছি ভোটার উপস্থিতি খুবই কম। এমনকি প্রথম উপজেলা নির্বাচনে আমরা দেখলাম যে স্মরণকালের সবচাইতে কম ভোটার উপস্থিতি ছিল। ইলেকশন কমিশন অনেকবার বলেছিল আসলে তারা যেভাবেই হোক চেষ্টা করছে ভোটার উপস্থিতি বাড়ানোর। আওয়ামী লীগ সরকারের তরফ থেকেও সেটি বলা হয়েছিল, সেটি প্রত্যাশা করা হয়েছিল। এরপরেও আসলে কেন আমরা প্রত্যাশার সাথে প্রাপ্তির সমন্বয় ঘটাতে পারলাম না? জি, আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার সহ আলোচক ইলিয়াস ভাই সহ যারা দেশ টিভির মাধ্যমে বাংলাদেশে দেখছেন, সকলকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে, ভোটের আসলে উপজেলা নির্বাচনের এটা আসলে প্রপার সময় না। একটা ঈদ গেল, আর একটা ঈদ আসছে, দুইটা ঈদের মাঝখানে মানুষ তো সবাই কর্মব্যস্ত থাকে। প্রতিটা লোক সিটিতে বলেন, জেলা শহরে বলেন, তারা বসবাস করে। এই সময়টায় চাইলেই গ্রামে তারা ভোট দিতে যেতে পারে না। আরেকটা বিষয় হলো তফসিল ঘোষণা করবার সময় কি আসলে বিষয়গুলো তাহলে বিবেচনা করা হয়নি? এটা তো টাইমিং এর একটা ব্যাপার আসে, তো একটা টাইমিং এর ব্যাপার থেকে যে এই নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচনটা করতে হবে, সেই টাইমটায় আপনার এই দুটো ঈদের মাঝখানে পড়ে গেছে। দেখেন, আমি ইলিয়াস ভাই, আমরা তিনজন সহ এখানে যারা আছি, আমাদের সবারই প্রায় বলতে গেলে গ্রামে আমাদের বাড়ি। আমরা অনেকেই গ্রামের ভোটার, আমরা কিন্তু কেউ যেতে পারিনি। আজকে ভোট চলতেছে, আমরা ঢাকায় অবস্থান করতেছি। শুধু আমরা না, আমাদের মতো পুরো ঢাকা সিটিতে যে মানুষগুলো আছে না, ঢাকায় মনে করেন যে আপনার ৩ থেকে ৩.৫ কোটি লোকের আপনার ভাসমান বলেন আর স্থায়ী বলেন বা অস্থায়ীভাবে বলেন মানুষের বসবাস হলো ঢাকায়। এর থেকে ঢাকায় যদি আপনি চিন্তা করেন, তাহলে সর্বসাকুল্যে 3/1 লোক ভোটার হতে পারে, যারা ভোটার হওয়ার মতো বয়সের। আর বাকি 2 ভোটার কিন্তু গ্রামের। এখন এই 2 ভোটার যারা গ্রামের, তারা কিন্তু কেউ গ্রামে যেতে পারেনি। একান্ত যে পরিবারের আপনার যে ক্যান্ডিডেটটা হয়েছে, তার যদি ব্লাড কেউ থাকে, তাহলে সেও তার ইচ্ছার বিরুদ্ধে সে কোনো রকম এলাকায় গেছে, তা না হলে পারিবারিকভাবে দৃষ্টিকটু মনে হবে, এই কারণে সে গেছে। নির্বাচনটা যদি আপনার ঈদের পরে হতো, তার মানে কোরবানি ঈদের পরে হতো, তাহলে এই নির্বাচনটা প্রাণবন্ত হতো, মানুষ নির্বাচনে ব্যাপক আকারে অংশগ্রহণ করতে পারতো। আর নির্বাচন কমিশন নির্বাচনের দিনটাকে ঠিক করার আগে কিবারে ভোটটা হওয়া উচিত, এটা তার প্রথমে ঠিক করা উচিত ছিল। সে ভোটটা, প্রতিটা ভোট যদি আপনার রবিবারে হতো, তাহলে মানুষ শুক্রবার শনিবার 2 দিন বন্ধ পায়। আপনার শুক্রবারে তারা এলাকায় চলে যেত, শনিবারে তারা ঘুরে রবিবারে ভোটটা দিয়ে। কিন্তু এক ধরনের উৎসব ভাবা হয় বাংলাদেশে, সেটি বড় ধরনের উৎসবই ভাবা হয়, সেখান থেকে কি আমরা দূরে সরে আসলাম? আপনার কর্মের জায়গাটা খালি রেখে, পেটটা খালি রেখে, পেটে ক্ষুধা রেখে আপনি তো গ্রামে যেতে পারবেন না। মানুষ জনগণের ভোট দেওয়ার ইচ্ছা নেই, অনেকটা সরে যাচ্ছে। আপনি দেখেন আজকের ভোটটা দেখেন, প্রায় আপনার এখনো তো আমরা আসলে ফাইনালটা পাই নাই। কেউ বলতেছে 30-এর উপরে হয়েছে, কেউ বলতেছে 35-এর উপরে হয়েছে। আপনার দেখেন, বড় একটি রাজনৈতিক দল বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করে নাই। জি, আমরা তাদেরকে বারবার নির্বাচনে অংশগ্রহণ, সেটা কি বড় কারণ তাহলে ভোটার উপস্থিতি কম হবার? তারা যদি নির্বাচনে আসতো, তাহলে আরো 15% ভোট যোগ হতো। জি, আমি একটু ইলিয়াস খান আপনার কাছে আসতে চাই। অনেক ধরনের আসলে উদাহরণ দেওয়ার চেষ্টা করেছেন এ.কে.এম. আজম খান ভোটার উপস্থিতি কম হবার জন্য। আপনি কি মনে করছেন এই উদাহরণগুলো সঠিক? তিনি একটি চমৎকার কথা বলেছেন যে গ্রামে যেতে পারিনি। কিন্তু যৌক্তিক বলছেন, আমি আর গ্রামে আমি ভোটার। আজম ভাই বোধহয় তার গ্রামে ভোটার, আপনি জানি না, আপনি গ্রামে কম যান আমার ধারণা। এটা বলছি এই কারণে আমি একটু আগে যাই যে 18 সালে নির্বাচনটি হয়েছিল, সেই নির্বাচনে 200-র বেশি কেন্দ্রে
100%-এর বেশি ভোট, 100% ভোট পড়েছিল। মানে সেই গ্রামের সব লোক ঢাকা থেকে গিয়েছিল বা অন্যান্য শহর থেকে, সেই গ্রামে ভোট কাস্ট করতে কোনো শিক্ষক বা কেউ অন্য জায়গায় যায়নি, সেই গ্রামে 5 বছরে কেউ মারা যায়নি। যাই হোক, সেটা ভিন্ন প্রসঙ্গ, সেটা আর এখন বলে কী হবে। তা তিনি কতগুলো যুক্তি দিয়েছেন, যুক্তি ঠিক আছে, সময়ের কারণে এই সময় ইলেকশন দিতে, আসলে ইলেকশনটা এখন একদলীয় বিষয়ে পরিণত হয়েছে, আর কোনো দল কিন্তু নাই আসলে। যেমন পার্লামেন্টে বলা হয় যে 5টি দল আছে, আর কোনো দল কিন্তু আপনি খুঁজে পাবেন না। জাতীয় পার্টির কয়েকজন আছে, ওয়ার্কার্স পার্টি, আর 3টি কারা আছে এই মুহূর্তে, আর 2টি নামও ভুলে গেছি। এটি আসলে একদলীয় নির্বাচনের দিকে চলে গেছে, সব নির্বাচন কোনো প্রতিদ্বন্দ্বিতা নেই নিজেদের মধ্যে। যেমন একটু আগে আমি দেখে আসলাম, জানি না আপনাদের এখানে খবরটি এসছে কিনা, যে আওয়ামী লীগের যিনি সাধারণ সম্পাদক, তার ভাইসহ 3 জন নির্বাচন বর্জন করেছে, যে আসনে তিনি নির্বাচন নোয়াখালীর নির্বাচনে। এটি দিয়েই তো আমরা বুঝছি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যিনি বাংলাদেশের দ্বিতীয় ক্ষমতাধর ব্যক্তি মনে করা হয়, যে মাননীয় প্রধানমন্ত্রীর পরেই তিনি, তার ভাই নির্বাচন বর্জন করেছে, নিশ্চয়ই কারণ আছে। এবং কারণগুলো তিনি বলেছেন। আওয়ামী লীগের এক ধরনের আমরা প্রভাব বিস্তার করতে দেখেছি, কিংবা আসলে আওয়ামী লীগ অনেক ধরনের কৌশল গ্রহণ করতে দেখলাম এই নির্বাচনে, তারা দলীয় প্রতীকের বাইরে গিয়ে নির্বাচন করেছেন। সেগুলো কোনো কৌশলই কি আসলে কাজে লাগলো না শেষ পর্যন্ত? মানুষ আর ভোটের প্রতি কোনো আস্থা নেই মানুষের, কারণ বিশেষ করে গত 3টে পার্লামেন্ট নির্বাচনে তো দেখেছে মানুষ, যেমন এগুলো বিরক্তি হয়। তারপর বলি, আমরা আগেও বলেছি যে 14 সালে ভোটটি কেমন হয়েছে মানুষ জানে, 153 জনের কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না। তারপর 18 সালে দিনের ভোট রাতে হয়েছে, এবারে হচ্ছে ডামি ভোট। এই তো মানুষ জানে যে আমি ভোট কেন্দ্রে যাই বা না আবার যাই, আমার ভোট কাস্ট হয়ে যাবে, বা আমার ভোট দেওয়ার দরকার নেই। এই যে আপনি একটা কথা বলেছিলেন একটু আগে, যে নির্বাচন বাংলাদেশের উৎসব, আমরাও তাই জানতাম। আমরাও দেখেছি বিভিন্ন সময় বাংলাদেশের মানুষ নির্বাচনের উৎসব হিসেবে নিয়ে থাকে, কিন্তু এখন আর উৎসব নেই, কারণ এটি সব নিজেদের মধ্যে হয়ে গেছে। আপনার তো প্রার্থী চয়েস করার সুযোগ নেই। ধরুন আমি ধানের শীষে ভোট দিব না, আমি নৌকায় ভোট দিব, নৌকায় একজন প্রার্থী থাকতে হবে, বা আমি নৌকায় ভোট দিব না, আমি ধানের শীষে ভোট দিব, সেখানে তো ধানের শীষে প্রার্থী থাকতে হবে। কিন্তু তারা তো কেউ নেই, নির্বাচন পার্টিসিপেট করেনি, এবং কোনো দলই নেই এবার মূলত নির্বাচন। জাতীয় পার্টি খুব কষ্টে অল্প কয়েকজন প্রার্থী পেয়েছে, জিতেছে কিনা কোথাও আমি জানি না, আর কোনো দল কিন্তু নাই। সুতরাং এই নির্বাচন নিয়ে মানুষের কোনো আগ্রহ নেই। এবং উপজেলা পরিষদ যে যদিও একজন বিতর্কিত ব্যক্তি এটি করেছেন, বাট এটি কিন্তু পজিটিভ কিছু দিক আছে। ধরুন যে অনেক অফিস আদালত কিন্তু উপজেলায় চলে এসেছে, যেমন সমাজসেবা অফিস, আগে কিন্তু জেলায় যেতে হতো, এখন কিন্তু উপজেলায় আসে, উপজেলায় আছে। অন্য অনেক 22 ধরনের অফিস আছে, যেটি আগে কিন্তু উপজেলায় ছিল না। তো এটিতে মানুষের দোরগোড়ায় সেবা গিয়েছে, বাট উপজেলাটাকে একটি কি বলে, একটি কোনো ক্ষমতাহীন প্রতিষ্ঠানে পরিণত করেছে। উপজেলার কাছাকাছি যাবার জন্য তো উপজেলার নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ, সেটাই তো আমি বললাম। বাট এখন উপজেলার চেয়ারম্যানের উপর বসিয়ে দেওয়া হচ্ছে এমপিকে, তিনি উপজেলা পরিষদের উপদেষ্টা। তারপরে ধরুন সেখানে উপজেলা পরিষদের সেকেন্ড ম্যান হচ্ছে কি বলে যে ইউনো সাহেব। উপজেলার চেয়ারম্যান যিনি, তার বেসিক্যালি এখন আর কোনো ক্ষমতা নেই। টিয়ার গম কে পাবে, রাস্তাটি কে করবে, সব কিছু এমপি নিয়ন্ত্রণ করেন। উপজেলা পরিষদের বেসিক্যালি কোনো কাজ নেই। ক্ষমতা নিয়ন্ত্রণ করে রাখার জন্য উপজেলা নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করেন আপনি? না, আমি বলেছি যে উপজেলা পরিষদের কোনো ক্ষমতা নেই এখন, এটি শুধু কাগজে কলমে আছে, বাস্তবে কিছু নেই। আমি একটু আগে বললাম না যে যত ধরনের উন্নয়নমূলক কাজ বা যে ধরনের কাজ, এই যে কার্ড, বিধবা কার্ড, নানা ধরনের কার্ড আছে, সামাজিক সুরক্ষা, তারপরে ভিজিএফ এর চাল কে পাবে, এগুলো কিন্তু কোথায় রাস্তা হবে, কে টিউবওয়েল পাবে, স্কুলে কি কমিটি কি হবে, এটি কিন্তু সব এমপি সাহেব নিয়ন্ত্রণ করে। এমপি সাহেব এবং তার লোকজন, উপজেলা পরিষদের যিনি চেয়ারম্যান, তিনি কিন্তু আসলে কিছুই করতে পারেন না। এই কারণে কিন্তু আমরা অনেক ধরনের দ্বন্দ্ব দেখছি। আসলে আমরা দেখতে পেলাম যে উপজেলা নির্বাচনে যারা, যে কথা বলছিলেন ইলিয়াস খান, যারা সংসদ সদস্য আছেন, তারা আসলে নিজেদের এলাকাকে নিজেদের ক্ষমতার আওতাধীন রাখবার জন্য উপজেলা নির্বাচনকে অনেকটাই আসলে কুক্ষিগত করে রাখার চেষ্টা করেছেন। তাদের নিজেদের প্রার্থীদেরকে ভোট না দিলে সে এলাকায় কোনো উন্নয়ন হবে না, এমন কথাও আমরা বলতে শুনেছি। সেটি বা কেন হচ্ছে? দেখেন, আসলে এমনটা হওয়ার কথা না, তারপরও দু একটা জায়গায় যে হচ্ছে না, এই জায়গাটাও আমি আপনাদের সঙ্গে দ্বিমত করার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না। নির্বাচনী নির্দিষ্ট সময়ে স্থানীয় সরকার নির্বাচনটা হলো মানুষের আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচনটা হওয়া উচিত, এবং এইটা মানুষের জীবনের দরগড়ায় এটা দাঁড়ানো। আপনারা একজন মানুষ সেই ইউনিয়ন পরিষদের মেম্বারকে ভোট দেবে, চেয়ারম্যানকে ভোট দেবে, উপজেলা চেয়ারম্যানকে ভোট দেবে, মূলত সুখ দুঃখ সঙ্গে এরা জড়িত। আর পার্লামেন্টের মেম্বার যারা হবেন, তারা পার্লামেন্টের আসবেন, আইন প্রণেতা হিসেবে তারা বাংলাদেশের জন্য চিন্তা করবেন, তার নির্বাচনী এলাকার ডেভেলপমেন্টের কথাটা চিন্তা করবেন। তবে
আপনার এই জায়গাটা একটা গোলক দাদার মতো আছে, সেটা হলো যে উপজেলার চেয়ারম্যান এবং এমপি। আসলে এমপিকে যদি আপনার উপজেলা চেয়ারম্যানের কাছাকাছি না রাখা না হয়, ডেভেলপমেন্টের সঙ্গে যদি তাকে জড়িত না করা হয়, তাহলে তিনি শুধু পার্লামেন্টে বসে আইন প্রণেতা হিসাবে আপনার কথা বলবেন, তাহলে এলাকার মানুষের টাসেলে তো তাকে থাকতে হবে, কারণ তাকেও তো ভোট করতে হচ্ছে। এখন আমাদেরকে মনে রাখতে হবে তাকে, সেও কিন্তু আপনার মানুষের কাছে হাত পাতছে ভোটের জন্য। অর্থাৎ সবাইকে সব জায়গাটায় দরকার। তবে স্থানীয় সরকার নির্বাচনটা অধিক শক্তিশালী হবে এবং এখানে যারা নির্বাচিত হবে তারা মানুষের কল্যাণে কাজ করবে সরাসরি, এটা হলো বাস্তবতা। কিন্তু সেটি কি আমরা করতে দেখছি? আমি তার আগে একটা কথা বলে নেই, আপনি কোশ্চেনটা ভিতরে রাখেন, সেটা হলো যে আমার জাতির পিতার কন্যা, আমাদের মহান নেত্রী, আমার প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা, তিনি নির্বাচনকে কেন্দ্র করে আপনার একটা প্রতিযোগিতা মানুষের ভিতরে দিয়েছেন, সেটা হলো যে তিনি বলেছেন যে যারা অধিক জনপ্রিয় তারা নির্বাচিত হয়ে মানুষের জন্য কিছু করার একটা সুযোগ। ঠিক এই জায়গাটিতে আমি প্রশ্ন করতে চাইছিলাম একে আজম খান, আওয়ামী লীগ অনেক কৌশল গ্রহণ করলো এই নির্বাচনকে ঘিরে, যেই ধরনের আসলে আমরা ভোটার উপস্থিতি দেখলাম 20%-এরও নিচে ভোটার উপস্থিতি, এর আগে আমরা 12% মতো মাত্র ভোটার উপস্থিতি দেখেছি। শুধু যদি আওয়ামী লীগের যারা সমর্থক আছেন তারাও যদি নির্বাচনে ভোটার হিসেবে অংশগ্রহণ করতেন, তারপরেও কি আমরা এত কম ভোটার কাস্ট হতে দেখতে চাই? দেখেন, আমাদের ভোট হলো 37% ভোট, আওয়ামী লীগের ভোট। আপনি প্রতিটা নির্বাচনে 37-এর উপরে আমাদের পার্সেন্টেজ ভোট কাস্টের হচ্ছে। আপনার বিএনপি যদি নির্বাচনে আসতো 15 থেকে 20% ভোট বাড়তো। আপনারা আমাদের দেশে যতগুলো নির্বাচনকে আপনারা প্রাণবন্ধ মনে করেন, কোন নির্বাচনে 55 থেকে 60 জনগণও চায় না, তাহলে বিএনপি আসলে তেমন কোনো ফারাক ঠিক করতে? বিএনপিটা আসলে গণতান্ত্রিক ধারার মধ্যে দিয়ে বিএনপিটা আসেনি। তারা নির্বাচনটা তারা বয়কট করাটাই তাদের স্বাচ্ছন্দ্য মনে করে। দেখেন, নির্বাচন বিএনপি যখন প্রথম নির্বাচন অংশগ্রহণ করলো 79 সালে, যদি ইলিয়াস ভাইয়ের মনে থাকে ভালো, 79 সালে জিয়া রহমান সাহেব নির্বাচনে প্রথম অংশগ্রহণ করলেন, একটা নির্বাচনী ডামাডোলা তৈরি করলেন, সারা বাংলাদেশে তিনি 300 আসনে নির্বাচনে ক্যান্ডিডেট দিলেন এবং 300 জনেই তারা নির্বাচিত হলো। কিন্তু কে কত ভোট পেয়ে নির্বাচিত হলো তখনকার সময় তিনি যেটা বলতে পারেন না। আওয়ামী লীগ ছিল পার্লামেন্ট আপনার 79 সালে, যাই হোক, আপনার 79 সালে নির্বাচিত কারা হলো, কত ভোটে নির্বাচিত হলো সেটা তারা বলতে পারে না। নির্বাচনের রেজাল্ট দিতে আপনার নির্বাচনে ভোটার সংখ্যা কম হওয়াটা কি শুধু বিরোধী দলের উপর চাপিয়ে দেওয়াটাও কি শুনেছেন ইলিয়াস খান? জি, নির্বাচনে ভোটার সংখ্যা কম হওয়া এই দায় কি আসলে শুধু বিরোধীদের উপর চাপিয়ে দেওয়াটাও কি শুনেছেন? কোনো সুযোগই নেই, আওয়ামী লীগের লোকজন যায় না। আমি তো একটু আগে বললাম যে ভোট সম্পর্কে মানুষের যে একটা আগ্রহ বা একটি আমাদের, আপনি যেটা বললেন, আপনিও বলেছেন, ভাইও বলবেন নিশ্চয়ই, যে একটা উৎসব ছিল। আমরা গ্রামে দেখেছি আমাদের আত্মীয় স্বজন বা যারা ইভেন মেম্বার চেয়ারম্যান ইলেকশন করতেন, সেটিও একটা বিরাট উৎসব ছিল। এখন কি হয়, নির্বাচনটি মূলত যদি আমি একদম সরাসরি বলি একদলীয় ব্যবস্থায় পরিণত হয়েছে। যেমন কিছুদিন আগে ছিল যে প্রত্যেকটি কে নেবেন, নৌকা প্রত্যেকটি, যেমন উপজেলা ইউনিয়ন পরিষদ যিনি চেয়ারম্যান সেটি কিন্তু প্রতীকে হতো। প্রতীকটি কিভাবে পাওয়া যায় সেইটা তার প্রচেষ্টা ছিল। কোনো কোনো নেতাকে ম্যানেজ করে, ভাই আরও ভালো জানবেন, যদিও এই স্টুডিওতে তিনি বলবেন না, ম্যানেজ করতে পারলেই প্রতীকটা পাওয়া মানেই জেতা। সুতরাং তার কোনো জনগণের কাছে যেতে হচ্ছে না, তার কোনো জনগণের সাথে কথা বলতে হচ্ছে না। সুতরাং এই যে প্রবণতা শুরু হয়েছে, আগে দেখতাম কি নির্বাচন, যারা মেম্বার চেয়ারম্যান নির্বাচন করতেন, এই ধরেন খেতে কাজ করছে শ্রমিক, তার কাছে ছুটে যেত, জুতা টুতা মারিয়ে, তার কাদা মারিয়ে তার কাছে চলে যেত। কারণ ভোটের একটা দাম ছিল, মানুষ তিনি যাতে ভোটটি পান সেই চেষ্টা করতেন, সর্বাত্মক চেষ্টা করতেন। হয়তো কোনো গরিব ঘরে গিয়েছেন, কী রান্না করেছেন চাচি, খাবো, মানে নৈকট্য বাড়ানো, একটা ভালোবাসার সম্পর্ক তৈরি করা। এখন তো এগুলো নাই। আমি একটা ইস্যুটিতে বারবারই বলে যাই, নির্বাচন আসলে নির্বাচনে চলে গেছে। শুধু স্থানীয় নির্বাচনকে নির্বাচনে পাঠালো, কারা দায়ী মূলত এর জন্য? মূলত এই গত 15 বছর যে ধরনের চলছে, এই যে আপনি 3টা পার্লামেন্ট নির্বাচন দেখুন, এরকম বাংলাদেশ কোনোদিন হয়েছে? এরকম হয়নি কোনো। বিরোধীদের কোনো দায় নেই এতে করে, যেহেতু তারা বারবার নির্বাচন বর্জন করছে। হতে পারতো তারা নির্বাচনে আসলে হয়তো ভোটার সংখ্যা। বিএনপি তো 18 সালে নির্বাচনে গিয়েছিল। আমি আপনাকে একটা ফিগার দিই, বিএনপি 18 সালে নির্বাচনে এসেছিলাম। মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন যে আমি বঙ্গবন্ধুর কন্যা, আমি আপনারা যে নির্বাচনে এসছেন, নির্বাচন যাতে সুষ্ঠু হয় আমি আপনারা আস্থা রাখতে পারেন। আমরা কিছুতে দেখেছি বিএনপি যারা নির্বাচনে পার্টিসিপেট করেছেন, এর মধ্যে যে 12 জন প্রার্থীকে এমনভাবে প্রহার করা হয়েছে, তাদেরকে ঢাকায় এনে চিকিৎসা করাতে হয়েছে। ইভেন ছাত্রলীগের যিনি প্রেসিডেন্ট ছিলেন একসময়, হাবিবুর রহমান হাবিব, তার বাড়ি পাবনা, তাকে এমনভাবে কোপানো হয়েছিল
তাকে হেলিকপ্টারে করে ঢাকায় এনে চিকিৎসা করাতে হয়েছে। আর নির্বাচন তাও কোপানোর পর আমরা কি দেখলাম, ভোটটি রাতে হয়ে গেল। তো এই নির্বাচন নিয়ে মানুষের কেন আগ্রহ থাকে? একে আজম খান, কেন আসলে বারবার আমরা নির্বাচনকে ঘিরে এত ধরনের সমালোচনা শুনছি? আবার উপজেলা নির্বাচনে যেটি বলছিলেন, খুবই গুরুত্বপূর্ণ কথা বলছিলেন ইলিয়াস খান, যে তৃণমূলের নেতা কর্মীদের আসলে জনগণের কাছাকাছি যাবার একটি সুযোগ হয়, সেখানে আসলে তৃণমূলের উপরে আপনারা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছেন কিনা? আমি আমার বন্ধু ইলিয়াস ভাইকে আমি আগে একটা বিষয় আমি জানতে চাচ্ছি। আমি আজকে যার সঙ্গে এই নির্বাচনী আলোচনা সহ নিয়ে বসছি, তিনি ক্লিয়ার করে রাখে তিনি একজন সাংবাদিক না পলিটিক্যাল পার্সন হিসাবে তিনি কথা? আমি সাংবাদিক। কারণ হলো আপনি যদি উনি সাংবাদিক হয় তাহলে ওনার চোখটা নিরপেক্ষতার দৃষ্টিতে থাকার কথা, নিরপেক্ষই আছে। কিন্তু আমার কাছে কিন্তু সেটা আমার কাছে অনুধাবন হচ্ছে না। আমার কাছে কেন জানি মনে হচ্ছে তিনি একপাশে হয়ে যাচ্ছেন। এমনটা হওয়ার কথা কিন্তু না। কারণ আমি যদ্দূর তাকে চিনি জানি, যদিও আমি তার সঙ্গে এর আগে কখনো টকশোতে তার সঙ্গে আমি বিতর্কে অংশগ্রহণ করি, কিন্তু ব্যক্তিগতভাবে তাকে আমি চিনি। সে একজন আপনার মোটামুটি ক্লিয়ার কথা বলার লোক। কিন্তু আপনি বলেন 18 সালে নির্বাচনে বিএনপিকে আসলে এসেছিল একটা নির্বাচনী এলাকায় 3 থেকে 5 জন, কোনো কোনো জায়গায় 7 জন লোককে নমিনেশন দেওয়া হয়েছিল। আপনার সেখানে প্রতিযোগিতা হয়েছিল আমি সেটা শেষ করতেছি। আপনার সেখানে তারা একজনে আরেকজনের বিরুদ্ধে তারা হাঙ্গামা মারামারি ধরাধরি কে মাঠে টিকে থাকবে, এইটাকে করতে যেয়ে বিএনপি একটা বাজারে পড়ে গেল, তারা চরম একটা বিব্রতকর অবস্থা পড়ে গেল। একের পর এক তারা মাঠ থেকে একজনে আরেকজনের হামলার কারণে তারা পালিয়ে গেল, কারোর উপরে দোষটা চাপানো হলো। আচ্ছা, আপনার নির্বাচনে বলা হচ্ছে ভোটের দিনের ভোট রাতে করা হয়েছে। আচ্ছা, আপনি তো একজন সিনিয়র সাংবাদিক, আপনি এমন একটা ডকুমেন্ট আপনার কাছে আছে যে ভোটটা রাতে করা হয়েছে, রাতে এটা দেখাইতে পারবেন গোটা বাংলাদেশের মানুষের কাছে? তো এখন প্রতিটা মানুষের কাছে একটা ক্যামেরা, একটা বড় ক্যামেরা থাকে হাতে সবার কাছে। আপনার একটা ফোন মানে একটা বড় ক্যামেরা, আপনাদের কারো কাছে কি এরকম কোনো ডকুমেন্ট আছে? গল্প আসলে ইলিয়াস ভাই বিরোধিতার খাতিরে বিরোধিতা করা, আপনার অনেক গল্প বলা যায়, কিন্তু বাস্তবতার চিত্র বিরোধীরা বারবার আসলে যে অভিযোগটি করছে, আপনারা তাদেরকে নির্বাচনের মতো পরিবেশ সৃষ্টি করে দিতে পারছেন না। কিরকম পরিবেশ করে দিতে চান? যে আমরা নির্বাচনের আগে আমরা তো একটা দল, রাজনৈতিক দল, আমরা কি গ্যারান্টি দিতে পারবো যে আপনি বিএনপি নির্বাচনে আসেন, আপনারা নির্বাচনে আসনে জিতে যাবেন? আপনারা সরকার নির্বাচনে জয়ী হওয়ার গ্যারান্টির জন্য কি বারবার নির্বাচন বর্জন করছে, সেটি জাতীয় নির্বাচন হোক কিংবা উপজেলা নির্বাচন? আপনি বলেন আমরা কি গ্যারান্টি দিতে পারি নির্বাচনের পরিবেশ যে তোমরা নির্বাচনে আসলে তোমরা নির্বাচনে জিতে যাবে? বলি যে বিএনপির 18 সালে নির্বাচনে গিয়েছিল, যারা পোলিং এজেন্ট ছিলেন তাকে ধরা হয়েছে, তাকে না পেলে তার বাবা মাকে হ্যারাসমেন্ট করা হয়েছে, ভাই বোনকে হ্যারাসমেন্ট করা হয়েছে, অনেক জায়গায় হত্যাও করা হয়েছে, এবং 3 স্তর নিরাপত্তা ব্যবস্থা ছিল যাতে ভোটাররা না আসতে পারে। 3 স্তর নিরাপত্তা ব্যবস্থা ছিল, কারণ গ্রামে সবাই কিন্তু সবাইকে চিনে, যাতে কেউ কেন্দ্রে না আসতে পারে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন এবং দলীয় নেতাকর্মীরা তারা সেই পাহারা বসিয়েছিল। তো নির্বাচন করে লাভ কি? আর শুধু তো এই স্থানীয় সরকার বা পার্লামেন্ট নির্বাচন না, আপনি দেখুন না ভোটারের উপস্থিতি না হওয়ার জন্য খোদ সরকার দায়ী কিংবা যারা নির্বাচন আয়োজন করছেন তারাই দায়ী। আমি যে কথাটি বললাম যে গ্রামে কে কোন পার্টি করে এটি কিন্তু সবাই জানে। জি, সেই জন্য যাতে বিরোধী দলে কেউ যাতে কেন্দ্রে না আসতে পারে সেরকম নিরাপত্তা ব্যবস্থা। আপনি দেখুন না, এই পার্লামেন্ট বা স্থানীয় সরকার না, কোনো ট্রেড বোর্ডের নির্বাচন আছে, ভাই তো দীর্ঘদিন রাজনীতি করেন, আগে আমি যখন সাংবাদিকতা শুরু করেছি এই কথাটাই এখানে বারবার বলে গেছি, এফবিসিসিআই, ডিসিসিআই, বিজিএমইএ, আইএবি, ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট, তারপরে ডাক্তারদের বিএমএ, কত উৎসবমুখর নির্বাচন ছিল। এখন কোথাও নির্বাচন নাই, বিশেষ জায়গা থেকে বলে দেওয়া হয় গেল কিনা সেটি নিয়ে একটি বড় প্রশ্ন থেকে যায়। কিন্তু কেন আসলে পুরো নির্বাচনের প্রতি আসলে মানুষের এর ধরনের অনাস্থা সৃষ্টি হচ্ছে? একে আজম খান প্রশ্ন রেখে বিরতিতে যেতে হবে। দেশ সন্ধ্যা বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। বিরতির পর আবারও ফিরে এলাম দেশ সন্ধ্যায়। যে জায়গাটিতে ছিলাম আমরা, একে আজম খান, তৃণমূলে আসলে নিয়ন্ত্রণ হারাচ্ছে কিংবা রাজনীতি আসলে রাজনীতিবিদদের হাত থেকে বেরিয়ে যাচ্ছে কিনা, কিংবা সাধারণ জনগণ আসলে ভোট বিমুখ হয়ে পড়েছেন কিনা? না, আমি আপনার সঙ্গে একমত না। রাজনীতিবিদদের হাত থেকে চলে যাচ্ছে না, বরঞ্চ নতুন করে রাজনীতিবিদদের হাতে রাজনীতিটা আসা শুরু করছে। কারণ হলো কি, আপনার যখন দলীয় প্রতীকে নির্বাচন হয় তখন ভোটারদের আর যাওয়ার কোনো জায়গা থাকে না, পছন্দের কোনো জায়গা থাকে না। একদিকে নৌকা, আরেকদিকে ধানের শীষ, অন্যদিকে লাঙ্গল বা অন্যান্য যে প্রতীকগুলো আছে, আপনার লিমিটেড একটা জায়গা থেকে সেখানে আপনাকে ভোট দিতে হবে। যখন আপনার এটাকে প্রতীকবিহীন নির্বাচন হয়, মানুষের ভালো মন্দ হচ্ছে চিন্তা করার একটা জায়গা তৈরি হয়েছে। সেই জায়গাটি থেকে তো আসলে আমাদের অনেক ভোটার দেখবার কথা ছিল নির্বাচনগুলোতে। আমি তো আগে কোনো নির্বাচনেই কেন আসলে যথেষ্ট পরিমাণে না, আমি তো আপনাকে আগেই বললাম, সেটা হলো যে আমার দৃষ্টিতে আমি গ্রামের মানুষ,
আমি গ্রামের একজন ভোটার। আমার দৃষ্টিতে যে সময়টায় ভোটটা হচ্ছে, রোজার ঈদ আর কোরবানির ঈদের মাঝখানে যদি ভোট হয়, এবং এই যে দেখেন আপনার আজকে ভোট হচ্ছে, 15 দিন পরে, আপনার 10-12 দিন পরে হলো কোরবানির ঈদ, আপনার এখন কি কেউ আপনার শহর ছেড়ে গ্রামে যাওয়া ভোট দেওয়া তার পক্ষে সম্ভব? কোন অবস্থায় শহরে আমরা 20% ভোট আছে, এতে কি আসলে গ্রামের 20% ভোট হলো আপনার শহরে। কি মনে করছেন ইলিয়াস ভাই, এটা আপনি হিসাব করে দেখেন, নরমালি আপনার সমস্ত শহর, শুধু ঢাকা না কিন্তু, এটা আপনি ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা সবকিছু মিলে 20% ভোটার হলো নরমালি গ্রাম থেকে শহরে আসছে। আপনার যদি 40% ভোট হয়, তাহলে এই 20% হলো আপনার 60% হয়ে যায়। যদি 35 হয়, তাহলে এই 20 আসতে গ্রামে গেলে তাহলে আপনার 55 হয়ে যায়। আপনি কিন্তু অস্বীকার করার কোনো সুযোগ নাই। বিএনপি একটা বড় রাজনৈতিক দল, সে নির্বাচনে অংশগ্রহণ করে নাই, তাদের লোকজনরা ভোট সেন্টারে যাচ্ছে না। সেই সংখ্যাটা যদি আপনার 10% হয়, তাহলে আপনার 60 আর 10 70 হয়ে যায়। 70% ভোট তো আমাদের দেশে আসলে কালেকশন হয় না। আমাদের দেশে কাস্টিং হয় হলো, আসলে শুধু বিরোধীদের উপরে দায় চাপিয়ে না, এখানে আমি চাপানের কথাটা বলি নাই। বিএনপির উচিত ছিল নির্বাচনগুলোতে অংশগ্রহণ করা। দেখেন, আমরা আমি এই জায়গাটা শেষ করে দিচ্ছি, যেটা জাতির পিতাকে একটা মহা ষড়যন্ত্রের মধ্যে দিয়ে জাতির পিতা সহ তার পরিবারকে হত্যা করলো। সেই হত্যার সঙ্গে কিন্তু আপনার বিএনপি নামক যে দলটি, সেই দলের প্রতিষ্ঠাতা থেকে কিন্তু আপনার আজও আওয়ামী লীগ থেকে বা আমাদের তরফ থেকে কিন্তু আঙুল তুলে বলা হয় যে জিয়া রহমান পরোক্ষ হোক প্রত্যক্ষ হোক এই হত্যাকাণ্ডের সঙ্গে তিনি জড়িত। সেই বিএনপি নির্বাচন দিয়েছে 79 সালে, সেখানেও কিন্তু আমাদের দলের পক্ষ থেকে আমরা নির্বাচনে অংশগ্রহণ করছি। তারপরে এরশাদ সাহেব সমস্ত নির্বাচনমুখী রাজনৈতিক দল হলো বিএনপি। যদি এই নির্বাচনে আসতো, ওই যে সব অভিযোগ ভাই যেটি করলেন, অনেক নেতাই করেন যে বিএনপি, নাম্বার 1 বিএনপি তখন গঠিত হয়নি, নাম্বার 2 বিএনপির প্রতিষ্ঠা, আমি বলি নাম্বার 2 বঙ্গবন্ধু শেখ মুজিবকে মেরে ক্ষমতায় বসছিল মোস্তাক আহমেদ, এবং যত মন্ত্রী ছিলেন 2 জন বাদে সবাই সেই মন্ত্রী পরিষদে জয়েন করেছিলেন। এখন দোষ হচ্ছে বিএনপি। এটি কারণ হচ্ছে আওয়ামী লীগ একটি বড় দল, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের নেতৃত্বে একটা প্যারালাল দল দাঁড়িয়ে গেছে বাংলাদেশে। এটি অনেকে মানতে পারেন না যারা আওয়ামী লীগ করেন বা অন্য দল। এই কারণে এখন তাকে, আগে কিন্তু আমরা প্রথম দিকে কিন্তু শুনি না, এখন নানা কথা শুনি। মেজর জলিল মুক্তিযোদ্ধা না, জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা না, ইভেন কাদের সিদ্দিকী যারা আওয়ামী লীগ থেকে বেরিয়ে গেছেন তিনিও মুক্তিযোদ্ধা, নানা কথা শুনছি। মানে ওনাদের মধ্যে সব হতে হবে, যদি হয় তাহলে সব ঠিক আছে, আর না হলে কিন্তু আর কিছু ঠিক না। সুতরাং একটা কথা আমরা নানা টকশোতে এসে তর্ক করি, বাট একটি বিষয় হচ্ছে ভাই যেটা বলেছেন যে ব্যবসায়ীদের হাতে রাজনীতি, এবার পার্লামেন্টের চিত্র কিন্তু ভিন্ন আমরা দেখেছি। একটা 86% মানুষ এমপি যারা হয়েছেন তারা ব্যবসায়ী। রাজনীতির জায়গায় রাজনীতিবিদদের কাছে থাকে, তিনি একজন রাজনীতিবিদ, যদি রাজনীতিবিদদের কাছে থাকে তাহলে কিন্তু আমাদের সামনে এগিয়ে যাবে। কারণ বাংলাদেশের যত অর্জন এটি কিন্তু রাজনীতিবিদদের হাত ধরেই এসছে, যেমন মহান স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে যত অর্জন রাজনীতিবিদের হাত থেকে কিন্তু এটি এসে। সুতরাং রাজনীতিবিদদের কাছে। কিন্তু আমরা উপজেলা নির্বাচনে আমরা নতুন এক ধরনের এবারে উদাহরণ দেখতে পেলাম। আসলে উপজেলা নির্বাচনে যারা তৃণমূলের নেতা কর্মী আছেন তারা কিন্তু স্বয়ং দলীয় সভানেত্রী যে নির্দেশনা দিয়েছেন সেটিও তারা অমান্য করেছেন। এটি আমি লিখে রেখেছি যে মাননীয় প্রধানমন্ত্রী যা শুনেছি গণমাধ্যমে দেখেছি, তিনি 2 জন মন্ত্রীকে ফোন দিয়েছিলেন, তাদের ছেলেরা, 2 জন এমপি, আমি নামই বলে দিই, শাহজাহান খান সাহেব এবং আরেকজন কি যেন নাম ভাই, তাদের ছেলেরা উপজেলা চেয়ারম্যান দাঁড়িয়েছিলেন। এবং পত্রিকা কিন্তু বড় করে এসেছিল যে মন্ত্রীদের আত্মীয় স্বজন বা এমপিদের আত্মীয় স্বজন কেউ নির্বাচন করতে পারবে না। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী যখন বলেন সেটি কিন্তু তারা মানেনি। মানে পুরো যে আপনি যেটা বললেন যে একদম মফস্বলে বা একদম গ্রাসরুট লেভেলে রাজনীতিটা আসলে ভেঙে পড়েছে। তৃণমূলের নেতা কর্মীরাও কি আসলে দলীয় শীর্ষস্থানীয় নেতাদের কোন ধরনের সিদ্ধান্ত মেনে নিতে না মানছে না? দেখলাম প্রধানমন্ত্রী যখন বলেন একই জিনিস কিন্তু আমরা আসলে বিএনপির সময়ও দেখলাম, বিএনপির অনেক নেতা কর্মীরা কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করেছেন। এখানে একটু ব্যাখ্যা আছে, যেমন ধরো বিএনপির কথা বলা হচ্ছে, এরা বহু আগে ইনএক্টিভ হয়ে গেছে, এরা একদম পলিটিক্সে সরাসরি এখনো জড়িত নেই, তো হয়তো পদে একটি নাম আছে, কিন্তু যেহেতু দীর্ঘ বছর আসলে 17 বছর ধরে আমি একটু উদাহরণ দিই যে মাননীয় সাহেব 1 লক্ষ ভোটের ব্যবধানে মেয়র হয়েছিলেন। এই যে নির্বাচনে যাবে আপনি বলেন, একটি দিনও তিনি চেয়ারে বসতে পারেনি। গাজীপুরের মতো জায়গা যেখানে, সেটা কিন্তু আওয়ামী লীগের দুর্গ বলা হয়, বাট তিনি কিন্তু 1 লক্ষ ভোটের ব্যবধানে মেয়র হয়েছিলেন, একদিনের জন্য চেয়ারে বসতে পারেনি। সেখানে আওয়ামী লীগের 3 জন ক্যান্ডিডেট ছিলেন, সুতরাং যাই ছিল ব্যাপক প্রতিদ্বন্দ্বী হয়েছে। ঠিক আছে 3 জন ক্যান্ডিডেট ছিলেন, বাট
তিনি হয়েছিলেন, কিন্তু একদিনও চেয়ারে বসতে পারেন না, নানা মামলায় তাকে জড়িয়ে রাখা হয়েছে, জেলে রাখা হচ্ছে, শেষ পর্যন্ত ভদ্রলোক মারা গিয়েছেন। তো এই নির্বাচনে যে লাভ, মারা গেছেন তিনি বয়স এ কে এম আজম খান। দলীয় শীর্ষস্থানীয় যারা নেতা কর্মী আছেন তাদের নির্দেশও অমান্য করছেন তৃণমূলের নেতা কর্মীরা, অর্থাৎ দলীয় এক ধরনের কোন্দলের কথা আমরা দীর্ঘদিন ধরেই শুনছি, বিশেষ করে জাতীয় নির্বাচনের পর। সেটি আসলে উপজেলা নির্বাচনে সে আরো অনেক বেশি গভীর হচ্ছে কিনা? দেখেন, আমি আপনাকে বলি, নির্বাচনী ব্যবস্থাটা বিএনপির হাত দিয়ে নষ্ট হয়েছে। অনেক আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে ইলিয়াস ভাই যদি দলের কারণে অন্ধ হয়ে যায়, আমার কিছু বলার থাকবে না, কারণ আমি একজন সচেতন মানুষ হিসেবে তাকে চিনি, জানি। এটাকে অস্বীকার করতে হলে আপনার মুখে বললেও তার অন্তর অস্বীকার করতে পারবে না। আমরা এরশাদ বিরোধী আন্দোলন করলাম, 3 দলের রূপরেখা ছিল, আমরা একটা অবাধ নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা। 91 সালে যেভাবে নির্বাচন হয়েছে, সে নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি ক্ষমতা এসেছিল। 96 সালে তার হাত দিয়ে ওইরকম আরেকটি নির্বাচন হওয়ার কথা ছিল, এবং সেখানে কিন্তু নির্বাচনটা কি হবে সেটা কিন্তু 3 দলের রূপরেখায় কিন্তু এটা ক্লিয়ার ছিল। এই কনসেপ্টটা আমার মনে হয় ইলিয়াস ভাই এখানে কোনো অংশে আমার চেয়ে বেশি যারা কম জানে না, কারণ তিনি এইটা নিয়ে সারাক্ষণ চর্চা করেন। সেদিন 96 সালে যদি ওই নির্বাচনটাকে স্বাভাবিকভাবে তার গতিপথে নির্বাচনটা দিয়ে যেতেন, তাহলে পৃথিবীতে গণতন্ত্রের উদাহরণ হতো বাংলাদেশ। আপনার নির্বাচন হতো, নির্বাচন হলে বিএনপিকে মানুষ ভোট দিলে বিএনপি আবার ক্ষমতায় যেত। আপনার আওয়ামী লীগকে ভোট দিলে আওয়ামী লীগ ক্ষমতায় আসতো। সেদিন যদি নির্বাচনটা নিয়ে, যদি তত্ত্বাবধায়ক সরকারের দাবিটাকে নিয়ে যদি বিএনপি সেই নাটক না করতো, তারা যদি সেই একতরফা নির্বাচনের দিকে না যায়, 15ই ফেব্রুয়ারি নির্বাচনটা করে 1 মাস সরকার চালাইতে বলো না, আওয়ামী লীগের আন্দোলনের মুখে বিএনপি সরকারের সেদিন পতন হলো, কারণ ওই নির্বাচনটা কোনোভাবে সাধারণ মানুষ মানে না। খান নির্বাচন এখনো সুষ্ঠু হচ্ছে বলে তো দাবি করছে আওয়ামী লীগ। সেই সুষ্ঠু নির্বাচনে কেন তাহলে আওয়ামী লীগ কোনো বিরোধী দলকে নিয়ে আসতে পারছে না? না, এখন আমি তো আগেই বললাম, বিএনপি তো কোনো ভোটের মধ্যে দিয়ে আসে না। বিরোধী দল বলছে আপনার বিএনপি তো কোনো আমাদের দেশের বিরোধী দল বলতে আপনি জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ করছে, আজকেও তারা কয়েক জায়গায় তারা নির্বাচনে জিতেছে। এর আগে তারা শুনেন, যে যার যতটুকু সামর্থ্য, এখনো কিন্তু বিএনপি একেবারে যে নির্বাচনে অংশগ্রহণ করতেছে না তা না, তাদের যতটুকু লিমিটেড ক্ষমতা আছে, যেখানে তারা নিশ্চিত জিতবে সেখানে কিন্তু তারা ক্যান্ডিডেট দিয়ে দিচ্ছে। তাই কি ইলিয়াস খান, বিএনপির আসলে এই মুহূর্তে নির্বাচনে অংশগ্রহণ করবার মতন সামর্থ্য কিংবা যোগ্যতাই নেই, সেই কারণেই তারা জয়ী হতে পারছেন না, কিংবা এই কারণে নির্বাচনে আসছেন না? এটি বলার কোনো সুযোগ নেই। বিএনপি আরো জনপ্রিয় হয়েছে, এই জন্যই তো ভয় পাচ্ছে। আপনার মনে আছে ঠিক কেন ভয় পাচ্ছে জায়গাটিতে আমি আসবো, আমাকে একটি বিরতি নিতে হবে। দেশ সন্ধ্যায় আরো একটি বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। বিরতির পর আবারও ফিরে এলাম দেশ সন্ধ্যায়। ইলিয়াস খান, বিএনপিকে কেন আওয়ামী লীগ ভয় পাচ্ছে? উল্টো আওয়ামী লীগ তো বারবার বলবার চেষ্টা করছে বিএনপি সেই সক্ষমতাই নেই নির্বাচনে অংশগ্রহণ করবার মতো। এগুলো বলার জন্য বলছে। এখন কত নাটক করছে, 2 বার দিল দলীয় প্রতীকে, আবার প্রতীক বাদ দিল, আবার পার্লামেন্টে দেখুন দামি প্রার্থী দিল, একদম প্রকাশ্যে ঘোষণা করলো। এটা কোনো গণতান্ত্রিক সিস্টেম? এগুলো গণতান্ত্রিক সিস্টেম না। বিএনপির জনপ্রিয়তায় ভীত হয়ে তারা নানা কিছু করছে। বিএনপির জনপ্রিয়তা ন্যূনতম কমে নেই। আপনি দেখবেন যে কয়েকটি আসলে হয়েছে কি, 13 সালে আমরা যদি পিছনে যাই, 5টি সিটি কর্পোরেশন নির্বাচন হয়েছিল বাংলাদেশে, 14তে ভোট হলো, আওয়ামী লীগের আমল হয়েছিল। সবগুলো সিটি কর্পোরেশন হেরেছিল আওয়ামী লীগ, এবং বিপুল ভোটের ব্যবধানে সব জায়গায়। শুধু বরিশালে 22,000 ভোটের ব্যবধানে হেরেছিল, আর সব জায়গায় লক্ষাধিক ভোটের ব্যবধানে। এরপরে আওয়ামী লীগ বুঝতে পেরেছে যে ভোট করে আর জেতা বাংলাদেশে সম্ভব না আওয়ামী লীগের পক্ষে। এরপর তারা কী করলো? তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দিল, এবং তারা এখন নিজেদের মতো করে নির্বাচন করছে। এবং আপনি দেখুন না, এর চিত্রটা দেখুন আপনি, ডিসি সাহেব নৌকার পক্ষে ভোট চাচ্ছে, মানে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সব জায়গায় এমনভাবে সাজানো হয়েছে, ডিসি সাহেব নৌকার পক্ষে ভোট চাচ্ছে, এসপি সাহেব চাচ্ছে, ওসি সাহেব চাচ্ছে। আপনি দেখেছেন এর জন্য কারো কোনো শাস্তি হয়েছে? হয় না। কিন্তু প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আওয়ামী লীগ একাকার হয়ে গেছে। এবং এর চিত্র কিন্তু যারা পলিটিক্স করেন হয়তো ভাই স্বীকার করবেন না, এই যেমন যারা এমপি সাহেব আছেন বা উপজেলা চেয়ারম্যান, অনেক সময় কিন্তু ডিসি সাহেব আগে যেমন বড় বড় পলিটিশিয়ান রেগুলার ডিসি এসপি সবসময় খুব সময় করে চলতেন। এখন আমি শুনি যে পুলিশ বলে আমরা তোদের ক্ষমতায় আনছে, আমরা, তুমি এত পাওয়ার দেখাচ্ছ কেন? এই প্রশ্নটা যদি একটু আপনার কাছে করে, একেএম আজম খান, প্রশাসনকে নিজেদের মতন করে সাজিয়ে আসলে সরকার নির্বাচন করছে কিংবা দেশ পরিচালনা করছে কি? ইলিয়াস ভাইদের দৃষ্টিতে হয়তো বা, কারণ তারা তো ভোটে ভয় পায়, ভোটার দেখলেই। ভাই আমি কিন্তু সাংবাদিক, সাধারণ মানুষ দেখলেই ইলিয়াস ভাইরা ভয় পায়।
কিন্তু এরপরে গত এক সপ্তাহ জুড়ে কিন্তু পুরো দেশ জুড়ে যেটি সবচেয়ে সমালোচিত বিষয় সেটি কিন্তু রাষ্ট্রের খুবই গুরুত্বপূর্ণ পদে কাজ করা 3 জন মানুষ এবং তাদের 3 জনকে নিয়ে কিন্তু আসলে যথেষ্ট সমালোচনারও সৃষ্টি হয়েছে। তার মানে এই অভিযোগ একেবারেই আসলে উড়িয়ে দেওয়ার সুযোগ কি আছে? বঙ্গবন্ধুর কন্যার আমলে আইনের শাসন বাংলাদেশে এস্টাবলিশড হয়েছে, এটা তার একটা প্রমাণ। আপনার বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন এই দেশে কোহিনূর থেকে শুরু করে অসংখ্য প্রশাসনের লোকজন এই দেশে মানুষকে ধরাকে সড়ক গান করত। আপনার তারা এই দেশে কোনো মানুষ আছে বলে তারা মূল্যায়ন করতো না। তারা শত শত হাজার হাজার কোটি টাকা তারা লুটপাট করে বাংলাদেশ থেকে নিয়ে গেছে, কিন্তু কই সেটার তো কোনোদিন কোনো বিচারের সম্মুখীন হয়। বাংলাদেশে বঙ্গবন্ধুর কন্যার আমলে একজন সেনা অফিসারের নামে আপনার দুর্নীতির অভিযোগ এসেছে, তিনি আইনের জবাবদিহিতার ভিতরে এসেছে। একজন পুলিশ কর্মকর্তা, সর্বোচ্চ কর্মকর্তা, তার বিরুদ্ধে অভিযোগ এসেছে। আপনি দেখেন তিনি আইনের বিচারের সম্মুখীন হয়েছে। আওয়ামী লীগ কিংবা এই সরকার আসলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে। তারা কেন বলছে তাদের কোনো দায় নেই? এটার সঙ্গে আপনার আওয়ামী লীগের তো কোনো সম্পর্ক নাই। এটার সঙ্গে যিনি, আমি যদি অন্যায় করি এটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার। এখানে আওয়ামী লীগের বাহিনীর সাবেক প্রধানকে নিয়ে আমরা আলোচনা করছি, তারা কিন্তু এই আওয়ামী লীগ সরকারের আমলে এই বাহিনী দুটি প্রধান ছিলেন। আপনার আওয়ামী লীগ সরকারের আমলে ছিল, এটা বাস্তবতা। কিন্তু যদি কোনো অন্যায় করে তাহলে সে অন্যায় থেকে তো আপনি দেখেন, যদি সে অন্যায় করার পরে আজকের মিডিয়া তারা অন্যায়কারী হিসেবে তাদেরকে চিহ্নিত করেছে। মিডিয়ার সুবিধা তো সহযোগিতা যদি করছেই, তাহলে আরো আগে যদি করতে পারতো, তাহলে তার অন্যায়টা যখন শুরু করছে মিডিয়া তো মানুষের কল্যাণে কাজ করে, মিডিয়া দেশের কল্যাণে কাজ করে, মানুষের কল্যাণে কাজ করে, এটাই তো মিডিয়ার কাজ। মিডিয়া তো দেশের বন্ধু, মিডিয়াকে তো আমরা ছোট করে দেখতেছি না। আমি সেটাই বলছি, তো অপরাধ করলে মিডিয়ার আগে খুঁজে বের করতে হবে। বাংলাদেশে আপনার যে কোনো গোয়েন্দা বিভাগের চেয়ে মিডিয়াকে আপনি ছোট করে দেখতেছেন। মিডিয়া তো একটা বেশ বড় জায়গা, আমরা তাদেরকে স্যালুট করি যে বাংলাদেশের মানুষগুলোকে, অন্যায়কারীদেরকে মিডিয়া। আপনি দেখুন সেনা প্রধান যাকে বানানো হয়েছে, আমি এই বিষয়ে বেশি বলবো না, তার 5 ভাই, একজন সেনাপ্রধান, 3 জন হচ্ছে চিহ্নিত সন্ত্রাসী, যাদের 2 জনের যাবজ্জীবন কারাদণ্ড হচ্ছে, একজনের মৃত্যুদণ্ড হয়েছে। আমি শুনেছি, ভাই হয়তো জানবেন কিনা আমি জানি না, যে সেনাপ্রধান যাকে বানানো হয় তার পারিবারিক ব্যাকগ্রাউন্ড দেখা হয়, বিশেষ করে এইসব সেন্সিটিভ পোস্ট দেখা হয়। তারপর তিনি কি করলেন, তার ভাইদের যে ভাইয়ের মৃত্যুদণ্ড ছিল সেটি যাবজ্জীবন এনেছেন, যাবজ্জীবন এনে প্রেসিডেন্ট দিয়ে মার্চি করিয়েছেন। এটা তো আমরা দেখেছি। তো এইসব অপরাধ তো তিনি সার্ভিসে থাকতে করেছেন, বা এইসব তিনি যে অন্যায়গুলো করেছেন, তিনি যখন সেনাবাহিনীতে ছিলেন তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে? তারপর ধরুন এই যে পুলিশ প্রধান, তিনটি জায়গায় ছিলেন, খুব সেন্সিটিভ জায়গায়। ঢাকা কমিশনার ছিলেন, র্যাবের সিইও ছিলেন, এবং এই সময় কিন্তু 600 লোক হত্যা করা হয়েছে বলা হয় ক্রসফায়ারের নামে। এবং যে কারণে আমরা জানি জাতিসংঘ কিন্তু আমেরিকা একটি স্যাংশন দিয়েছে, এবং তার ফলও কিন্তু আমরা পাচ্ছি। এখন কিন্তু ক্রসফায়ার কোথাও দেখি না। সরকার বলতে চাইছে তারা কোনোভাবেই বিচলিত নয়, এমনকি এই স্যাংশনের যে কথা আপনি বলছেন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা, সেটি নিয়ে আসলে সরকারের দায় নেই, কারণ এটি ব্যক্তির উপরে নিষেধাজ্ঞা এসেছে। উত্তর কোরিয়াও কোনো কিছু নিয়ে বিচলিত না, তারা কাউকে ভোট দেওয়ার অধিকার নাই। উত্তর কোরিয়ার নেতা যখন আসবেন মানুষকে হাসতে হবে, বিশেষ সময় কাঁদতে হবে, এরকম করলে তো হতেই পারে। একই পথে হাঁটছি আমরা, তার মানে বাংলাদেশে কোনো স্যাংশন এখনো হয়নি। আমি অন্যায় করি দিয়েছে, একজন ব্যক্তি অন্যায়কারীকে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। দেখেন এটার মধ্যে একটা পলিটিক্স আছে, এর ভিতরে একটা বড় রাজনৈতিক গন্ধ আছে। আপনার আমেরিকার সহকারী পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে উড়ে আসলেন 20 ঘন্টার রাস্তা অতিক্রম করে। তিনি এসে একেবারে আগেই বললেন অতীত সম্পূর্ণ ক্লোজ করা হলো, আমরা ভবিষ্যতে একসাথে চলতে চাই, আমরা আগামী দিনগুলোতে একসাথে। সরকার সহ বিভিন্ন ব্যক্তিদের, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে বসলেন। তারপরে আমরা একটা জিনিস দেখলাম, তিনি চলে গেলেন। জাতির পিতার কন্যা, আমাদের মহান নেত্রী, তিনি বললেন সাংবাদিকদের কোশ্চেনের কারণে, এই যে ইলিয়াস ভাইদের মতো তাদের বন্ধুরা প্রশ্ন করছেন, নেত্রী উত্তর দিয়েছেন। নেত্রী একটা সুস্পষ্ট কথা বলেছেন, রক্ত দিয়ে কেনা বাংলাদেশ, কারো দয়ায় নয়, কারো কাছে লিজ দিয়ে বাংলাদেশের মাটি বিক্রি করে, আপনার কারো কাছে বন্ধক রেখে আমি ক্ষমতায় থাকতে চাই। এটা বঙ্গবন্ধুর কন্যা বলতে পারেন, জাতির পিতার কন্যার পক্ষে এটা বলা সম্ভব। এই দুর্নীতি কিংবা এই ক্ষমতার অপব্যবহার নিঃসন্দেহে একদিনে করা সম্ভব নয়। এত দীর্ঘদিন ধরে যে অপব্যবহার হচ্ছিল সেটি কেন আপনাদের নজরে আসে? আমলে অন্যায়কারীদের বিচার হচ্ছে,
বিচারের আওতায় আসতেছে, সে যত বড় রথী মহারথী হোক, এটা তার একটা বড় দৃষ্টান্ত। কেউ তো আইনের ঊর্ধ্বে নয়। বলেছেন এই জায়গাটিতে যদি ইলিয়াস খান আবার আপনার কাছে আসি, জনাব ওবায়দুল কাদের বলেছেন যে আসলে কে অপকর্ম করেছে, কোনো ব্যক্তি অপকর্ম করতে পারে, কিন্তু দল আসলে তাদেরকে সুরক্ষা দিচ্ছে কিনা সেটি একটি বড় বিষয়। পুলিশ বাহিনীর যিনি প্রধান তিনি তো ব্যক্তি না, তিনি একটি প্রতিষ্ঠানের প্রধান। সেনাবাহিনীর যিনি, আমরা সবসময় বলি যে আমাদের গর্বিত সেনাবাহিনী বাংলাদেশের মানুষের নানা সংকটের পাশে দাঁড়িয়েছে, তার যিনি প্রধান কিন্তু ব্যক্তি না। এবং নিশ্চয়ই আমরা জানি যে এই যে অন্যায়গুলো পুলিশ প্রধান করেছেন তিনি কিন্তু এটা একদিনই করেননি, একদিনই করেছেন, দীর্ঘ সময় লেগেছে। এগুলো সরকারের কাছে রিপোর্ট থাকতে হবে না? এবং ছিল কিনা এটা বাংলাদেশের মানুষ বোঝে, তার বাড়ি কোথায়, তিনি কি করেছেন, দিনের ভোটে রাতে করিয়ে দিয়েছেন, তারপরে বিনা ভোটে নির্বাচন করিয়ে দিয়েছেন, 153 জন বানিয়েছেন। এর সাথে আবার একজন সংসদ সদস্যের নৃশংস মৃত্যু আমরা দেখেছি। নিঃসন্দেহে সকল মৃত্যুই আমাদের জন্য খুবই কষ্টকর। পার্লামেন্টে এখন এমন করা হয়েছে, একজন সংসদ সদস্য এখন আছেন কুয়েতের জেলে, নিশ্চয়ই আমরা জানি, মিস্টার পাপলু। একজন মন্ত্রী পৃথিবীর দাঁড়ে দাঁড়ে ঘুরে বেরিয়েছেন, কানাডায় গিয়েছেন, ঢুকতে দেয়নি, দুবাই গিয়েছেন, ঢুকতে দেয়, পরে এয়ারপোর্টে দেখছি যে ফ্লোরে ঘুমিয়ে আছেন। আরেকজন এমপি দেখলাম যে নিঃসন্দেহে তার এই হত্যা করা হয়েছে, আমরা নিন্দা জানাই। এবং এটা খুব কষ্টকর। চোরাকারবারি শুধু না, এন্তার অভিযোগ, হাজারো অভিযোগ। এবং বলেছেন যে আমাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তিনি বলেছেন যে জনপ্রিয়তা দেখে, জনপ্রিয়তা কোথায় দেখলো? এই 14 সালে, আমি একটু শেষ করি, 14 সালে বিনা ভোটে নির্বাচন হলো, 18 সালে রাতে হলো, এবার হলো দামি নির্বাচন। উনি জনপ্রিয়তা কোথায় দেখলেন? বাইরে তো কোনো রাজনৈতিক দল নাই। একে মাসুম খান, কিসের আশায় তাহলে বারবার আওয়ামী লীগ এই ধরনের নেতা কর্মীদেরকে নমিনেশন দিচ্ছে? দেখেন, এবার নির্বাচন আপনি যে লোকটা মারা গেছে, আল্লাহ তাকে জান্নাতবাসী করুক, যদি সত্যিকার অর্থে তিনি মারা যেয়ে থাকেন, এখনো তার কোনো কুলুলেস মন হয় যে অনেকটা। যদি আমরা চাই, সত্য কথা বলে দিয়েছে, আমরা চাই তাকে পাওয়া যাক, তিনি ফিরে আসুক তার বাচ্চাদের মাঝে, এটা আমরা প্রত্যাশা করি। আল্লাহ বড় কোনো দুর্ঘটনার হাত থেকে তাকে, তার পরিবারকে হেফাজত করুক। একটি দুর্ঘটনা তার আগে যে কথাটা, সেটা হলো যে তিনি কিন্তু তার বিদ্রোহীর সঙ্গে নির্বাচন করে জিতেছেন, ব্যাপক প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। তার বিরুদ্ধে যে অভিযোগগুলো আছে সেগুলো সবই ওপেন সিক্রেটের মতো ছিল, দীর্ঘদিন ধরে আসলে এই অভিযোগগুলো ছিল। এরপর পরপর 3 বার তিনি কি করে দলের মনোনয়ন পেয়েছেন? এটা প্রথমবার যখন তিনি মনোনয়ন পান, মানুষের কল্যাণে যখন কাজ করেন, জনপ্রিয়তা যখন তার আকাশচুম্বী হয়, আপনার তারপরে তো আপনার রিপোর্ট, আপনার অনেকগুলো রিপোর্ট থাকে, আপনার সরকারের বিভিন্ন এজেন্সি। নির্বাচন কি তাহলে মাফিয়া চক্রের হাতে চলে যাচ্ছে? না, মাফিয়া চক্রের হাতে। আপনারা এখনো বাংলাদেশে যদি 1-2 জন লোক ছাড়া 2-1 জন লোকের নামে যদি আপনার 2-1টা কমপ্লেন আসে, সেটাকে নিয়ে সরকারের বিভিন্ন এজেন্সি কাজ করছে। কিন্তু আপনার সামগ্রিকভাবে সংবেদনশীল জায়গায় তিনি কাজ করেছেন, এরপরেও কি আপনি বলতে চান যে এই দায়িত্ব সরকারের নয়? আপনার আমি যদি কোনো অন্যায় করি, যেমন ইলিয়াস ভাই যদি কোনো অন্যায় করে, ইলিয়াস ভাইরা যদি বড় ধরনের কোনো অপকর্ম করে, ব্যক্তি ইলিয়াস ভাই একজন সিনিয়র সাংবাদিক হিসাবে, এর জন্য কি গোটা সাংবাদিক সমাজ খারাপ? আমরা কি সেটা বলবো? এখনো সাংবাদিকদের ভিতরে 99% সরকার যখন আসলে পুলিশ প্রধান কিংবা নিরপেক্ষ তারা কাজ করে, সেনা প্রধানের মতন আসলে সংবেদনশীল জায়গায় কাউকে নিয়োগ দিচ্ছেন, সেই জায়গাটিতে যেটি ইলিয়াস খান বলছিলেন তাদেরকে নিয়ে নিশ্চয়ই অনেক কিছু ভাবার ছিল, সেই জায়গাগুলো কেউ কি আসলে আমরা এড়িয়ে গেছি কিনা? এখন দেখেন, আপনি যদি এই কথাটা আমাকে কোশ্চেন করেন, আমার মনে হয় যে সকল ক্যাটাগরিতে একজন সেনাপ্রধান নিয়োগ হওয়া দরকার, আমার মনে হয় সেই সকল ক্যাটাগরি তিনি ফিল আপ করছেন, যার জন্য তিনি হয়েছে। ইলিয়াস খান না ভাই, তো বলে দিন। আমার প্রশ্ন আমি আগেই বলেছি যে আমি যতটুকু জানি বা আমাদের বন্ধু বান্ধব যারা জব করেন, বিশেষ করে বড় পদগুলোতে যখন যায় তখন কিন্তু পারিবারিক ব্যাকগ্রাউন্ডও দেখা হয়। সেনাপ্রধান তো একটা সেন্সিটিভ পদ, তাই না? তা আমি আমার এক আর্মি বন্ধুকে দিন টক শোতেই প্রশ্ন করেছিলাম, তিনি কিন্তু সদুত্তর দেননি বা দিতে পারেননি কৌশলগত কারণে। আমারও তো একই প্রশ্ন যে যার 3 জন ভাই চিহ্নিত সন্ত্রাসী, তিনি কিভাবে এই পদে যান? নিশ্চয়ই এর একটি ব্যাখ্যা আমরা পাবো, এবং তার যে রিপোর্ট এসেছিল তার ব্যাপারে আমাদের নিশ্চয়ই মনে আছে, আল জাজিরায়। রাজনৈতিক নিয়োগ ছিল, এগুলি সব রাজনৈতিক নিয়োগ। আর আমার কাছে এখনো যেটা মনে হচ্ছে সেটা হলো যে হয়তোবা এটা রাজনৈতিক বলি হিসাবে হতেও পারেন, কারণ এই যে আপনার যাদের বড় বড় চাওয়া ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে বাংলাদেশ থেকে কিছু লুট করে নিতে হবে, বাংলাদেশের একটা অংশ, মাননীয় প্রধানমন্ত্রী তিনি বলছেন যে আমি ইজারা দিয়ে, লিজ দিয়ে বাংলাদেশের ভূখণ্ড বিক্রি করে আমি রাষ্ট্রীয় ক্ষমতা থাকবো না, এটা সম্ভব না। বঙ্গবন্ধুর কন্যার হাত দিয়ে এটা হবে না, কারণ আমরা আমাদের
আমাদের রক্তের সঙ্গে এই দেশটার প্রায় সঙ্গে সময় সম্পর্ক। শেষে আমি শেষ একটি প্রশ্ন করতে চাই আপনার কাছে। আওয়ামী লীগ নেতারা বলেছেন অভিযোগগুলো তাদের অবসর নেওয়ার পরে এসেছে, পদে থাকার সময় অভিযোগ ওঠে নাই, সেই কারণে কোনো দায় আওয়ামী লীগের নয় বলে আওয়ামী লীগ নেতৃত্ব মনে করছে। এতই কি সহজ? আপনার আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল। রাষ্ট্রের কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি যদি কোনো দুর্নীতি করে, রাষ্ট্র তার বাহিরে তার দায়িত্ব থেকে এড়াতে পারে না, এইটা বাস্তবতা। কিন্তু আপনার আওয়ামী লীগ তো একটা রাজনৈতিক দল। এই ইলিয়াস ভাই যেমন একজন সাংবাদিকদের একটা ফর্ম আছে, দায় আসলে কোনো দল নেবে না। ব্যক্তির দায় তো আমরা যিনি অন্যায় করছেন তার অন্যায়ের জবাব শেষ পর্যন্ত আসলে যেই ব্যক্তি অন্যায় করেছেন যদি সেটিও ধরে নেই, তার আসলে সুষ্ঠু বিচার আমরা পাবো কিনা ইলিয়াস খান? না, সন্দেহ তো অলরেডি যদিও এখন আসলে কোনো যে অন্যায়গুলো আসলে আমরা অভিযোগ পেয়েছি সেগুলো কোনোটাই প্রমাণিত নয়। না, সেটাই ধরুন এই সেনাপ্রধান সম্পর্কে যেসব কথা বলা হচ্ছে এটি এখন প্রমাণিত না এখনো, শুধু রিপোর্ট। কিন্তু তখন কিন্তু এটা 21 সালে এই রিপোর্টটি প্রকাশ হয়ে আল জাজিরা যেটিকে কেন্দ্র করে এখন তার বিরুদ্ধে স্যাংশন দেওয়া আপনার 3 ইয়ার্স, তখনও কিন্তু কোনো প্রকার তদন্ত আল জাজিরার রিপোর্টটিতে আমার মনে হয় ইলিয়াস ভাই এটা একটা বায়াস রিপোর্ট ছিল, অর্থের বিনিময়ে একটা রিপোর্ট করা হয়েছিল, সেটা ঢাকা টু লন্ডন যৌথভাবে একটা বিনিয়োগ করে আল জাজিরা এটা আমার কাছে মনে হয় যে ইন্টারন্যাশনাল মিডিয়া আপনাদের পছন্দের কোনো লোকজন, আপনি নিশ্চয়ই ফুটেজগুলো দেখেছেন যে আমরা দেখেছি, এটা বারবার দেখেছি। আমি হাঙ্গেরিতে মিটিং করতেছে, বলতেছে ভাইদের সাথে কোনো যোগাযোগ নাই, কিন্তু বিয়ের অনুষ্ঠানে তার ভাইদের সঙ্গে তিনি আছেন। খুব আমরা একাধিকবার এটাকে দেখেছি। কিন্তু আপনার এটা ছিল একটা আপনার ওই যে আপনার যেমন সাংবাদিকরা বা অন্য যারা আছে একটা শুটিং এর মতো ছিল, পুরো এটা ছিল। এর কোনো বিচার হবে না। কদিন পর অন্য ঘটনা এসে মানুষ, ভাই একটু আগে বলেছেন যে এমপি সাহেব তিনি আদৌ মারা গিয়েছেন কিনা, অনেক কিন্তু বলা বলি। আমার কাছে কোনো ডকুমেন্ট আছে না, আমার কাছে, আপনার কাছে না, আমার কাছে না, আপনার পক্ষেই আমি বলছি যে আরেকটি ঘটনা আসবে, আমরা এই ঘটনা ভুলে যাব। যতক্ষণ পর্যন্ত তাকে তিনি মারা গেছেন এই শব্দটা যতক্ষণ পর্যন্ত না আসবে, আপনি কি কোনো মানুষ, একজন মানুষ মারা যায় এটা কি বলে ফেলাটা ক্ষেত্রে সহজ না, এটা কাঙ্ক্ষিত না আমাদের। আজকে আমি আপনি কথা বলতেছি, আমরা কারো পরিবারের অভিভাবক একটা, মেয়েটি যখন কথা বলেছে আমার খুব খারাপ লেগেছে, আমার নিজের কাছে খারাপ লেগেছে। একটা বাচ্চা মেয়ে তার বাবার জন্য কাঁদতেছে, আমারও তো মেয়ে আছে। এরপর আসলে আমরা নিরাপত্তা নিশ্চিত করতে পারলাম না, একজন সংসদ সদস্যের নিরাপত্তা আমরা নিশ্চিত করতে পারলাম না। সেই দায়ভার আসলে সরকারের নেওয়ার কথা। শেষ বেলা আত্মসমালোচনা করে একটা কথা বলি, আপনার যে সকল এজেন্সিগুলো নির্বাচনকে রাষ্ট্রের সহযোগিতা করে ব্যক্তিকেন্দ্রিক যে রিপোর্টগুলো দেয়, সেই রিপোর্টগুলো তাদের কাছে অনুরোধ করতে চাই বিনয়ের সহিত কোনো খারাপ লোকের পক্ষ নিয়ে সেই নামগুলো উপস্থাপন করা ঠিক না। সেই প্রত্যাশা আমরাও রাখতে চাই। ইলিয়াস খান, একে মাজুম খান, ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আগামী দেশ সন্ধ্যা দেখবার আমন্ত্রণ রইল। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।